আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাসব্যান্ড উপন্যাসটি। লিখেছেন সালমা সামি। গল্প পাঠে আমি জায়েদ হাসান। পর্ব 25 এবং 26 একসাথে দেওয়া হচ্ছে। আনিয়া কাপা হাতে প্রহেলের গলায় কাছের অংশ খামচে ধরে। আনিয়া ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছে। তা দেখে প্রহেল তৃপ্তিময় চোখে তাকায়। কপালে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। বিছানায় আনিয়াকে শুয়ে নিজের শরীরের ভার আনিয়ার ছোট্ট শরীরের উপর ছেড়ে দেয়। গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকে। বেসামাল হয়ে আনিয়া ও প্রহেলের গোছানো চুলগুলো এলোমেলো করতে থাকে। চুল খামচে ধরে আছে। প্রহেল গলা থেকে মুখ তুলে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ব্যথায় ব্যথা পেয়েও কিন্তু কোথাও না কোথাও একটু সুখ খোঁজো। অনুভূতি নয়, তাই সুখের কাঁধারে এই ব্যথাটুকুও নিয়েও মাই লেডি বলেই মুখ যেতে থাকে। প্রাণীয় স্ত্রী উত্থাবে। এখানে নেই কোনো মোহরের লেনাদেনা, নেই কারোর দোটানা, আছে বলতে কেবল অসীম এক ভালোবাসা। সাগর রিহান বাসা থেকে বেরিয়ে লং রাইডে বেরিয়েছে। দিনে ব্যস্ত শহরের রাতে নেমে এলে রাতের দৃষ্টিটা চোখে বাঁধানোর সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে। যেন সে বলতে চায়, দিন তোমাদের হোক, এই ব্যস্ত কোলাহলের গর্জে ওঠা শহর তোমাদের হোক। দিন শেষে এই শান্তিপূর্ণ ঘন আধার আমার নামে হয়ে থাকুক। আজ বাইরে প্রচণ্ড গতিতে বাতাস বইছে, হয়তো যে কোনো সময় বৃষ্টি নামবে। বলতে বলতে কেমন ঝিরঝির করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সাগর রিহান বাইকের স্পিড বাড়িয়ে দেয়। একটা সময় ঝরঝর করে বৃষ্টি পড়ছে। সাগর আজ কোনো জানে এই মুহূর্তে একটা গান গাইতে ইচ্ছে হলো। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গলা ছেড়ে দেয়। বলে ওঠে, তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার, আমি তোমার কাছেই রাখবো আজ মনের হাজার কথা। রিয়ান যেন আজ একটু অবাক হলো গান শুনে, কেননা সাগর কখনো এই টাইপের গান বলে না। তাহলে আজ রিহান বাইকের স্পিড সাগরের কাছাকাছি এনে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, প্রেম পড়েছিস কারোর? সাগর ভুরুকুচকে তাকিয়ে আছে। নিঃসন্দেহে দীর্ঘশ্বাস ফেলে স্মৃত হেসে বলে, হঠাৎ এই প্রশ্ন? তাহলে মুরগির বাপের কণ্ঠে এমন রোমান্টিক গান? সাগর ভাব নিয়ে বলে, মুরগির বাপ সব পারে, তবে এটা শিওর হয়ে থাকো রিহু বেবি, কে ছাড়া? সাগর নতুন কান্না আমার আম্মুর কাছে যাব না। তুই কান্না আম্মু কোথায় পেলি? ওমা সে কি কথা রিহু বেবি, তোমার পাছার নিচ থেকে তো পেলাম। রিহানের সিরিয়াস মুখটা কেমন মুহূর্তেই বিরক্তিকর হয়ে ওঠে। আর কিছু না বলেই না, বাইক চালাতে মনোযোগ দেয়। অন্ধকার বিলাসবহুল বারান্দায় ইজি চেয়ারে দোয়ার উঠা গরম কফির মগে কিছুক্ষণ পর পর চুমুক দিচ্ছে। বাইরে বৃষ্টির মাঝে কোথাও যেন আজ নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে তার। মগে পড়ে থাকা অবশিষ্ট কফিটুকু এক চুমুকে শেষ করে আনমনেই শুধায়, জানো রক্তময়ী, তুমি চলে যাবার পরে কেউ আর আমার পাশে বসা হাত জড়িয়ে ধরে জিজ্ঞেস করেনি আমার পছন্দের কাজটি আবার করলে? আমি ভালো নেই রক্তকমনী, আমি ভালো নেই। কথা শুনল না ইয়াং এর হাহাকার করে ওঠা আর্তনাদে ফুঁপিয়ে উঠল ইয়াং। এতদিনে নিজেকে একটু একটু করে গড়ে তোলা ইয়াং এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় অনুভব হচ্ছে। রুমের ভিতরে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বাইরে প্রবল ঝড়ের সাথে বন্ধ রুমের ভেতর অবস্থান করা দুটি দেহের আনাদেনা প্রহর থেকে প্রখর হচ্ছে। ঝড় যেন শুধু বাইরে না, ভেতরেও তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রহেল অন্তিম মুহূর্তে আনিয়াকে ব্যথাতুর শরীরে তা নিজের সাথে জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ব্যথা পেয়েছো বেশি? আরও পাবে, কিন্তু এই মুহূর্তে পাবে। লিখব তোমার হাতে আমি আমার মরণ। আনিয়া শুনল, চোখ বন্ধ করে শুনল। দ্বিতীয়বারের মতো আবারও প্রহেলের উন্মাদ কণ্ঠে নিজের জন্য গান পাবার শুধালো। অন্ধকারে কাটিয়ে ভোরের আলো জেগে উঠল। চারপাশে কুয়াশা, তবে কোথাও না কোথাও থেকে একটা ফ্রেশ হাওয়ার ভেসে আসছে সবুজ ঘাসের মনোমুগ্ধকর ঘ্রাণে। প্রহেল চোখে মুখে সূর্যের আলো পড়তেই নড়ে চড়ে উঠল। দেরি দেরি করে চোখ খুলল। তার বুকে আনিয়ার গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। প্রহেল কপালে চুমু খেতে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। উন্মুক্ত জিম করা বডিতে ঠান্ডা
পানিতে পড়তেই কেমন জ্বলে ওঠে। প্রহেল মিমড়ে নিজেকে দেখে, সারা পিঠ জুড়ে আনিয়া দেওয়া ভালোবাসার চিহ্ন। প্রহেল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, কোমরে সাদা টাওয়াল পেঁচানো, চুলের পানি ছড়ছে। ছাড়তে বিছানায় শুতে থাকে, আনিয়ার দিকে এগিয়ে যায়। ব্ল্যাকেটের ভিতরে ঠান্ডা হাত নিয়ে আনিয়ার উন্মুক্ত পেটে চেপে ধরে। ঠান্ডা কিছুর ছোঁয়া পেয়ে নড়ে চড়ে ওঠে, শরীরটা মৃদু কেঁপে ওঠে। প্রহেল নিজের নাক ঘষে আনিয়ার কানের কাছে মুখ নিয়ে এনে লুবাতুর কণ্ঠেই বলে, গুড মর্নিং মাই লেডি, আর কত ঘুমাবে? আনিয়া নড়ে চড়ে পাশ ফিরে প্রহেলের হাত বুকের সাথে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠেই বলে, আমার ঘুম পাচ্ছে, রাতে আপনার জন্য ঠিক করে ঘুমাতে পারিনি। প্রহেল হাসে আর একটু নিজের সাথে জড়িয়ে বলে, পরে পরে ঘুমালে কি আমার প্রিন্সেস আসবে? তাই প্রিন্সেসকে আনার মিশনে নেমেছি। লোড বেশি হবে, তবে চিন্তা নেই। আনিয়া লজ্জায় প্রহেলের বাহুতে দাঁত বসিয়ে দেয়। চোখ খিচে ব্যথাতুর হজম করে প্রহেল দুষ্টামি মাখানা কণ্ঠেই বলে, আমি গোসল করে আসছি যান, তুমি যদি চাও তো এখন আবার মিশনে নামতে পারি। ইওর চয়েস। আনিয়া বুঝল এই লোকের সামনে থাকলে এখন তার মরি মরি অবস্থা করে দিবে। উঠে ওয়াশরুমে চলে যায়। রিহান সাগর ঘুম থেকে উঠেই সে কখন থেকে প্রহেলের জন্য অপেক্ষা করছে। বেচারা সাত সকালের কনে কনে শীতে মধ্যে বসে বসে ফ্রিজ হচ্ছে। সাগর দুই হাত একত্রিত করে বলল, রিহু বেবি, তোমার শ্বশুর থুক্কা, তোমার বস এখানে আসছে না কেন? রিহান আলমোড়া দেওয়ার মতোই ভান করে বলে, কেননা বেবি তোমার ঝুলন্ত থাকা তিন আড্ডার গোডাউনে বানানো প্রস্তুতি নিয়ে নামছে তাই। সাগর রিহানের বাঁকা হাসির তিন আড্ডার কথা শুনে নিচের দিকে দুই হাত ঢেকে বসে। রিহান হেসে গড়াগড়ি খাচ্ছে। প্রহেল সিঁড়ি দিয়ে নামছে, এত হাসি দেখলেও কপাল কুঁচকে আসে। প্রহেল আসতে রিহান সাগর স্বাভাবিক হয়ে বসলো। সাগরের হাতে প্যান্টের নিচে চেপে ধরে প্রহেল নিচ থেকে উপর পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, সাগর কি সমস্যা তোর? নিচে হাত দিয়ে বসে আছিস কেন? সাগর থমথম খেয়ে যায়। কি বলবে এখন? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বোকা বোকা হেসে বলে, আসলে বস এমনি তেমন কিছু না, ঠিক আছে। আরে মুরগির বাপ, তুই কোথাও ঠিক আছিস? থাক, আর লজ্জা পেতে হবে না, আমি বলছি। আসলে বস আমাদের মুরগির বাপের নিচের তিনটি আন্ডা নড়ে গেছে। প্রহেল রিহানের কথা মানে না বুঝে জিজ্ঞেস করে, হট ননসেন্স, তিন আড্ডা নড়ে গেছে মানে? রিহান বুঝানোর সুরেই বলে, মানে বস মাঝখানে কলা, দুই পাশে ঝুলন্ত কমলা, এটার কথাই বলছি আর কি। প্রহেল কিছু বলবে তার আগেই সিঁড়ি দিয়ে নামতে থাকা আনিয়া কেসে ওঠে। রিহান অসুস্থতিতে পড়ে যায়। কি বলবে, কি বলতে গিয়ে কি বলে ফেলছে। তার উপর আবার বসের বউ এখানে। প্রহেল আনিয়াকে কাশতে দেখে উঠে গিয়ে আনিয়াকে ধরে সোফায় বসিয়ে পানি দেয়। ঢোক ঢোক করে পানিগুলো শেষ করে। রিহান দিকে তাকায়। রিহান লজ্জা পেয়ে চোখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। খাবার টেবিলে বসে সবাই। মেট খাবার বেড়ে দিতে চাইলে আনিয়া নিজ হাতে সবাইকে বেড়ে দিবে বলে মেটকে চলে যায়। প্রহেল খাবার মাঝে আনিয়ার দিকে ঝুঁকে এসে বলে, জান ফাঁক করো, আমি টুকাচ্ছি, ঠোঁট ছোট করে দিব। আনিয়া চোখ বড় বড় করে বলে, নাউজুবিল্লাহ, পাশে লোক আছে, নির্লজ্জ লোক, আজব। আমি কি খারাপ কিছু বলছি নাকি? তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। নিজের কথার কাজে নিজেই থতমতো খেয়ে যায় আনিয়া। বারান্দায় গ্রিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে ইয়াং। কাল রাতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। সূর্যের আলো চোখে পড়তেই দ্বিধায় উঠে বসে, ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। তার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে। নাজমা বেগম ফুরফুরে মেজাজ কাজ করেছে। এতে সোনার টুকরো একটা মেয়ের জামাই পেলেন, জীবনে আর কি লাগে। আজ বাহিরে প্রচণ্ড কুয়াশা পড়েছে, আলো তেমন একটা নেই বললেই চলে। ঢাকা শহরে বসেও ইউরোপ কান্ট্রির ভিউ পাওয়া যাচ্ছে। সাগর রিহান বাইকের উপর চড়ে বসে অফিসে যাবে। তারপর প্রহেলের সাথে কোনো কাজ নাকি যাবে। সাগর বাইকে উঠেই বাইকে স্টার্ট করতেই কাঁপতে কাঁপতে বলে, মাঘ মাসে শীত পড়ে, সরসরের হয়ে যায় শরীর। 3 দিন থাকি গাও না বুদ্ধুম, 9টার আগে ঘুম থাকি না উঠুন, ঠান্ডা গা ধুবু ধুবু, উম ঠান্ডা হাট ঠাং ভুদু। বোকা বোকা চোখে তাকিয়ে আছে রিহান। কথাটা তিতা হলেও বাস্তব। এই শীতের মধ্যে হাত ধুতে গেলে আইস হয়ে বেরিয়ে আসে। প্রহেল অফিসের ড্রেস পরে একেবারে রেডি হয়ে নিচে নেমে আসে। আনিয়া আমতা আমতা করে বলে, বলছি কি একটু আগে আগে অফিস থেকে আসলে ভালো হয় না? প্রহেল চোখ মারে, ঠোঁট কামড়ে বলে, খাওয়ানোর খুব তাড়া দেখছি যান, অসভ্য লোক আপনি যান, শুধু গেলে তো আর হবে না, আমার সিক্রেট মিষ্টিটা খাইয়ে দাও।
আনিয়া ভাবুক দৃশ্যে তাকিয়ে বলে, সিক্রেট মিষ্টি আবার কি? কাছে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। বলেই নিজের দুকদম হেঁটে আনিয়ার সামনে গিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আশঙ্কিক আক্রমণে কিছু বুঝে উঠতে পারে না, পরপর মুহূর্তে নিজেও রেসপন্স করতে থাকে। বেশ সময় নিয়ে কিস করে ছেড়ে দেয়। রুয়েল ঠোঁট মুছে বেরিয়ে যেতে যেতে বলে, আপাতত এতটুকু যান, বাকি ড্রোজ রাতে দিব। নিজেকে একটু ফিট করে নাও, আসছি আমি, বলেই বেরিয়ে যায়। রুয়েল গাড়ি চালাতে চালাতে বেশ কিছু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে একটা গাড়ি তাকে ফলো করছে। রুয়েল ফোন বের করে কাউকে কিছু টাইপিং করে সিম করছে। একটি নির্জন জায়গায় আসতে হঠাৎ পেছন থেকে সেই গাড়িটা উল্টে খাদে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এখানেই শেষ পর্ব 25 এবং 26।